সবাই ডাকে আর কি। বয়স কত আপনার? আমার বয়স 18 হবে আর কি। এখন 18 বছর বয়স। জি কি গল্প আসলে একেবারে ছোটবেলা থেকে শুরু করি, কোথায় বড় হয়েছেন? জি আমি আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে সিরাজগঞ্জ বলে রাখি। আমার দাদু বাড়ি পাবনাতে, বাট আমার নানু বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, আচ্ছা। আমরা নানু বাড়িতেই থাকি নানি ছোটবেলা বাড়িতেই? থেকে। আচ্ছা, ঠিক আছে। ছোটবেলা থেকে তো সেখানে আমার বেড়ে ওঠা। আমার বাবা, মানে এটা হচ্ছে আমার জন্মের আগের, আমার বাবা ঢাকাতে চাকরি করতো, সেটা কলাবাগানে। তো আমার আম্মু ওই জায়গায় জব করতো গার্মেন্টসে ছোটোবেলা থেকে। তো তখন ওখান থেকে আমার আব্বুর সাথে আমার আম্মুর পরিচয়। তো পরিচয় হওয়ার পরে এটা আমার আম্মুর কাছে শোনা আর কি। পরিচয় হওয়ার পরে আমার দাদিরা নাকি দেখে আমার আম্মুকে অনেক পছন্দ করছে, লাইক করছে। মানে আমার আম্মু ছোটোবেলা থেকে একটু নামাজ কালাম পড়তো, মানে ধার্মিক টাইপের ছিল, ধার্মিক। তো তার জন্য পছন্দ করে আর কি তারা প্রপোজাল দিয়া মানে বিয়ে করাইছে। তো বিয়ের পরে চলছে এমনি ভালোই, মানে সংসারটা ভালোই চলছিল। তখন আমার আব্বু দেখা যায় তো কাজ করতো ঢাকাতে, গাড়ি চালাইতো, আমার আম্মু জব করতো গার্মেন্টসে। তো এক পর্যায়ে যখন আমি পেটে আসলাম, তখন মানে আমার আম্মু চলে যায় দেশের বাড়িতে গার্মেন্টসের ছুটিতে আর কি, 1.5 মাস 2 মাস এমনি ছুটি দেয়। তো সেই ছুটিতে দেশের বাড়িতে চলে যায়। তো বলে রাখি তখন মানে দেশের বাড়িতে আমাদের কোনো জায়গা জমি ছিল না আর কি। তো দেশের বাড়ি চলে যায়, যাওয়ার পর আমার এক খালার বাসায় ওঠে। মানে আমার খালার বাসা তো পার্শ্ববর্তী গ্রামে, তো আমার খালার বাসায় ওখানে যায়। তো বলে যে এমনি এমনি আসছি। তো পরে খালা, ওনাদেরও খুব একটা ঘর ছিল না, পার্শ্ববর্তী ছোট একটা ঘর। তো বলছে যে ঠিক আছে তুই পাশেই থাকিস। নানু বাড়িতে গেছে আপনার মা, বা আপনি তখন পেটে? আমি পেটে। আচ্ছা, তো ওকে। মানে ডেলিভারি হওয়ার জন্য আর কি নানু বাড়িতে গেছে। তো যাই হোক, আমি যখন হলাম, তো হওয়ার পরে আমার আব্বু চলে আসে, দেশেতে চলে আসে। জি, আপনি বড় সন্তান ফ্যামিলির? আমি ফ্যামিলির একমাত্র বড় সন্তান। জি। তো আমার আব্বু চলে আসে। তো আসার পরে দেখা যায় আমার আম্মু আব্বু দুজনে পরিশ্রম করে যে টাকা জমাতো, ওটা দিয়ে দেখা যায় তো মানে একটু জায়গা নিছে। তো দেখে যে এরকম থাকার তো জায়গা জমি না, একটা ছেলে সন্তান হয়েছে। এটা কি আপনার নানু বাড়িতে? আচ্ছা। এতদিন তো ঢাকাতেই থাকছোস, তো ওই জায়গায় একটু জায়গা জমি কিন। পরে আমার নানুরা সবাই মিলে একটু জায়গা দেখায় জায়গা কিনে দিল আর কি। ওই জায়গায় 6 ডিসিমের মতো এতটুকু জায়গা, মানে আমাদের কোনো রকম থাকার জন্য। তো ওখানে ঘর বাড়ি করে ওখানে আমরা থাকতাছি। তো আমার আব্বু তখন মানে মেকানিক্যালের কাজ জানতো, তো মানে গ্যারেজে কাজ করতো, রিক্সা ভ্যান এগুলো সারতো। তো একটা দোকান দিয়েছে আমার আব্বু বাজারে পাশে। তো আমি তখন মোটামুটি ভালোই বড় হয়েছি, 7 বছর 6 বছর আমার এরকম হবে কিছু। তো আমি একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো। আর আমার আব্বু দেখা যাচ্ছে গ্যারেজে কাজ করছে, তো আমাদের সংসারটা ভালোই চলছে। তো আমি তখন হয়তো ক্লাস 2তে বা 3তে পড়বো এমন কিছু, মানে সঠিক আর কি মনে হচ্ছে না, ওই 2 বা 3 এমন। তো আমার আব্বু তখন হুট করে দোকানটা বিক্রি করে দিল। আচ্ছা, তো বিক্রি মানে কিসের গ্যারেজ ছিল এটা? এটা হচ্ছে আপনার মানে রিক্সা ভ্যান এগুলো আচ্ছা, সারতো। ওকে। তো আমার আব্বু মানে সেটা দিয়ে আর কি সংসার চলতো। তো আমার আব্বু হুট করে বিক্রি করে দিল সংসার, মানে গ্যারেজটা কোনো ইস্যু ছাড়াই, মানে কি কারণ সেটা না বলে এমনিতে মানে বিক্রি করে দিল। আসলে বলে রাখি মানে ওই দোকানটা যে দেওয়া হয়েছে, মানে ওই দোকানের জন্য লোন নেওয়া হয়েছিল মানে 35,000 টাকা। জি। তো দেখা গেল 2-4 মাস কিস্তি চালানো হয় নাই, মানে তার আগে দোকানটা, এখন কিস্তিটা কিন্তু ঠিকই টানতে হবে। জি। তো দেখা গেল ওইটা ছাড়া আর কোনো ওয়ে নাই কিস্তিটা টানার মতো। তো মানে ওখান থেকে যা খরচ আছে সেটাতে চাল ডাল কিনতেছে, আর কিছু টাকা জমায় রেখে মাস শেষে কিস্তি দিচ্ছে মানে। তো হুট করে বিক্রি করে দিল। তো আমার আম্মু বললো যে কী ব্যাপার, এমনি তুমি এটা বিক্রি করে দিলা, তো এখন সংসারটা চলবে কেমনে, আর কিস্তিটা কেমনে দেবো? তো আমার আব্বু কিছু বলে না, এমনি একটু রাগারাগি পরে 2 থেকে 3 দিন মানে এমনি থাকার পরে একটু মন মেলামেলি আমার আব্বু আম্মুর সাথে। তো হুট করে আমার আব্বু কিছু না বলে চলে যায়, মানে ঢাকাতে আর কি চলে আসে। তো সেই যে চলে আসে, মানে সেদিনকে আমার কান্নাকাটি করতেছে আমি যে আব্বু কিছু বইলা যায় আপনার না। বয়স তখন কত? আমার বয়স 7 বছর। ক্লাস 2তে পড়েন? জি, Okay. ক্লাস 2তে পড়ি, 7 বছর বয়স হবে। তো আমার মানে আম্মু বলতেছে কী ব্যাপার, গেল কোথায়? মানে আমাদের যারা মানে কাজিন ছিল, মানে আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সবার বাসায় মানে খোঁজ নেওয়া হইলো, বাট কোনো পাওয়া গেল না যে সে গেছে ওখানে। তো গেল কই? এইভাবে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 4 দিন চলে যাচ্ছে, কোনো ফোন টোন কিচ্ছু নাই, কোনো যোগাযোগও নাই। এইভাবে থাকতে থাকতে এই যে আব্বু যে চলে গেল, আর ফিরে আসা নাই। তো এর মধ্যে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস চলে যাচ্ছে, কিন্তু ওইদিকে কিস্তিটা যে আছে ওটা কিন্তু ঠিকই টানতে হচ্ছে। তারা তো আর সেটা মানবে না যে সে কোথায় গেল বা কী করলো, বাট তাদেরই হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাকে দিতে হবে। তো আমার মা এই যে একটা প্যারার ভিতর পড়ে গেল যে সে কেমনে একটা মহিলা মানুষ এত টাকা 30 থেকে 35 হাজার টাকার কিস্তি, আবার সংসার,
তখন করলো কি, আমার আম্মু ফার্স্ট কিস্তি হয়তো কারোর কাছ থেকে ধার নিয়ে দিল, তো এখন সেকেন্ড টাইম কেমনে দিব। তো আমার আম্মু দেখলো যে একটা লোকের বাড়িতে কাজ করা শুরু করে দিল। তো এর ভিতরে আমাকে নিয়েও মানে তাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। দেখা গেল সামনে ঈদের মানে এই যে চলে গেল, যাওয়ার প্রায় 1-2 মাস বা 3 মাস পরে মানে ঈদ আসলো। তো তখনও মানে আমার বাবার কোনো খোঁজ খবর নেই। তো ঈদের সময় দেখা গেল সবাই নতুন কাপড় চোপড় পরে, মানে আমার থাকে না, তখন তো আর অতটা বুঝছিল না যে নতুন কাপড় চোপড়, শুধু জানতাম কোথা থেকে আসবে সেটা জানি না, কিন্তু দিতে হবে নতুন কাপড় চোপড় এমন কিছু। তোমার মা আমার কাছে চাইতাম যখন, আমার মা কান্না করতো প্রচুর, মানে কোথা থেকে দেবে, সেই অ্যাবিলিটি তো তার নাই, সে দেবে কোথা থেকে, প্রচুর কান্না করতো। তো একসময় দেখা যেত কি, অন্যরা যাদের বাড়িতে কাজ করতো তাদের বাড়ির মানে ছেলেপেলেরা যেগুলো ইউজ করতো সেই পুরান কাপড় চোপড় নিয়ে আসছে, নিয়ে এসে কাইসা দিয়া সেগুলো পরতে দিছে ঈদের দিন, সেগুলো পড়তে দিছে এবং আপনি সেগুলোই পড়েছেন। সেগুলো আমি মানে নিতে যাচ্ছি না। তোমার মা আমাকে বলতেছে যে বাবা দেখ, তোর বাবা তো এমনি চলে গেছে, এই যে কিস্তি টানতে হয়, তোদের খাওয়া খরচ, তারপরে এত কিছু আমি কেমনে দেবো। তো তখন আমি ওগুলো পরে ঈদের দিন গেলাম। আমি বলে রাখি মানে ঈদের দিন এমন একটা সিচুয়েশন ছিল, সবার বাড়িতে দেখা যায় যে ঈদের দিন ভালো মন্দ কিছু রান্নাবান্না এমন কিছু হয়, বাট আমাদের মানে সেরকমই ছিল না রান্না। ঈদের দিন দেখা যেত আমাদের চুলায় জ্বলতো না। যেদিন ঈদ হলো ঈদের দিন দেখা যেত যে মানে কি বলবো, বাসি ভাতটা এগুলা ছিল, এগুলা খেয়ে থাকা হয়েছে ঈদের দিন। তারপর নাস্তা কেনার মতো পয়সাও ছিল না আমাদের কাছে, আমার মার কাছে। বাবা তো তখন খোঁজ খবর নেই যে সময়ের গল্পটা বলছেন। বাবার তখন খোঁজ খবর নেই। বলেন তারপর। আমার মা যাদের বাড়ি কাজ করতো, তো ওটা হচ্ছে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান বাড়িতে কাজ করতো। তো সেই চেয়ারম্যানের বাবা বলতেছে যে তোর তো এমনি কষ্ট হয়, তার করতো ছেলেটাকে আমাদের মাদ্রাসায় দে, যেন পড়ুক, তো তো তুই অনেকটা স্বস্তি পাবে, ছেলেটারও পড়াশোনা হলো। তো আমার মা ওই মাদ্রাসায় দেয়। যাওয়ার পরে আমাদের যে মানে প্রতিবেশী যারা, তারা আর এটা মানতেছে না, কয় যে মানে এটা এখানে মানে মাঝহাব নিয়ে একটা দ্বন্দ্ব হইলো, যে মানে আমরা হচ্ছে হানাফি মাঝহাবের লোক, আর আমি যে মাদ্রাসায় গেছি ওটা হচ্ছে মানে আহলে হাদিস। আচ্ছা। তো বলতেছে তোরা মানে এই মাঝহাবের লোক মানে ওই জায়গায় দিছস, মানে পোলাপান্ত উল্টাপাল্টা, মানে যাইতে দিব না আর কি, এই ধরনের ওই মাদ্রাসায় পড়াইতে দিব না। জি। তো আমার মা কি করবো, সেখান থেকে মানে আমাকে আর পড়তে দিল না। আমার প্রতিবেশী যারা, তারা মানে ওই জায়গায় যারা গণ্যমান্য লোক ছিল তারা আমাদের গ্রামের, তো ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন স্কুলে দেওয়া দেখা যায় যে খাতা বই এগুলো সব তো কিনে দিতে হয়, বই খাতা মাতা, তো আমার মা পারছে না। তো তখন আমাকে এক জায়গায় কাজে দেয়, মানে আমাদের প্রতিবেশী একটা ছিল, তো সে বলতেছে দেখ তো ছেলেকে নিয়ে এইভাবে সমস্যা হচ্ছে, তো এক কাজ কর আমার বোনের বাসায় কাজে দেয়। আচ্ছা। বলতেছে আমার মা আর কি মানে দিতে চাচ্ছে না, কিন্তু মায়ের মন, মা কি চায় যে কারো ছেলে যা কাজ করুক এই এতটুকু বয়সে। তখন আমার বয়স 7 বছর। গেলাম আমি, তারা বললো যে আমাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেল যে আমাকে লেখাপড়া করাবে। আগে থেকে আমার মানে লেখাপড়ার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, মানে আমি লেখাপড়া করব, ভালো কিছু করব, এমন কিছুই ছিল। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখা যেত কি ভাই, মানে একটা বাসার মানে গ্রামের বাড়িতে মানে বড় একটা ফ্যামিলির যে কাজগুলো থাকে প্রত্যেকটা কাজ আমাকে করাইতো। দেখা যেত বাসন মাজাইতো, তারপরে আপনার ঘর ঝাড়ু দেওয়া হইতো, তারপরে ভাত দেখা যেত ওরাই করে দিত, আমাকে রান্না করা লাগতো, গোয়ালের গোবর ফালাইতে হইতো, গরুর মানে মানে যাবতীয় যত কাজ একটা বাড়িতে, একটা সংসারে যত কাজ করা লাগতো সবকিছু আপনাকে দিয়ে সব কিছু আমাকে দিয়ে করাইতো। তখন দেখা যেত আমি যদি বলতাম যে আমি করবো না, আমাকে মারধর করা হইতো। তারপরে আমি কি করব, আমি বাড়িতে আসবো, বাড়িতে আসলে আমার মার এই জায়গায় কষ্ট, আমার মা নিজে খাইতে পায় না, আমি দেখি। তো আমি দেখা যেত কষ্ট সহ্য করে অমনি থাকতেছি। তো আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে আমাকে কাজ করানোর সমস্যা নেই, কিন্তু আপনারা যে বললেন যে আমাকে একটু পড়াশোনা করাবেন, তো আমাকে যদি মানে স্কুলে না যাইতে দেন, বাসায় তো আপনারা তো অনেক শিক্ষিত আছেন, তো বাসায় যদি একটু আমাকে পড়াইতেন, তো একটু সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় করে মানে পড়াইতেন, তাহলে মানে আমি কাজ করি তাতে দুঃখ নাই, যত করা যদি একটু পড়ানোর সুযোগ দিতেন তা আমার খুব ভালো হতো। তোরা দেখতো মানে বলতে আচ্ছা ঠিক আছে দেবনি, যা কাজ কর, মানে ঝাড়ি জড়ি দিয়ে ছাড়ি দিত, ঠিক আছে যখন সময় পাই তখন পড়াবো, যা কাজ করে এখন। তো আমাকে আসতে দিত না। আমি বলতাম যে ঠিক আছে আমি আমার মাকে একটু দেখতে যাব। তো বলে না দেখতে যাওয়া লাগবো না, দেখতে যা কী করবি, তো আমি খোঁজ নেবনি তোর মা কেমন আছে। তো আমাকে বলতো তোর মা ভালোই আছে, হয়তো খোঁজ নিত কিনা আমি সেটা মানে সঠিক জানতাম না, কিন্তু আমাকে বলতো আর কি, শান্তান সব বলতো তোর মা খুব ভালোই আছে আর তোকে যাইতে না করছে, মানে এইভাবে বলতো আর কি। তো আমার বিশ্বাস হতো না যে আমার মা যাইতে না করছে। তো এক সময় ঈদ আসে, এর ভিতর বলে রাখি এই যে নিয়ে গেছে, দেখা যেত যে একটা ভালো কাপড় চোপড় দেখা যায় যতই কাজ করাক, তারপরে দেখা যায় ছেঁড়া ছুটায় মানে ছেঁড়া মেরা জামা জুমা এগুলো মানে আমাকে দিত, পরায় রাখতো।
আর খাবার দিত ভাই বলি কি বলবো, মানে সবাই খায় যেটা বাঁচতো বাসি পচা সেই খাবারটা আমাকে দিত। এই গল্পটা যারা শুনছেন তাদের অনেকের বাড়িতেই এরকম ছোট ছোট কাজের ছেলে আছে, আমি বিশ্বাস করি। রেডিওতে শোনার পরে আপনার ভেতরে যে অনুভূতিটা হচ্ছে সেটা হয়তো একটা সফট অনুভূতি, কিন্তু এই অনুষ্ঠানটা যদি কোনো একটা সিচুয়েশনাল প্রেক্ষাপটে আপনার যদি ধরনের কোনো মেন্টালিটি থাকে যেটা আসলে ওই শিশুর বড় হওয়ার জন্য খুব কষ্টকর, তাহলে আমার মনে হয় আপনি পরিবর্তন করে একটা অনেক বড় পুণ্যের ভাগিদার হতে পারেন। আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভেতরের তো একটা মনুষ্যত্ব আছে, আমরা তো মানুষ, তাই না? তো সেই জায়গার একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে, সেটাকে আপনি জাগ্রত করতে পারেন। এবং আমরা সবসময় একটা কথা বলি, যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, ভুল শুদ্ধ সব কিছু মিলিয়ে আমরা মানুষ। এবং আমরা জন্মের পর থেকে অনেক কিছু সমাজের কাছ থেকে শিখি এবং আমরা ধরে নেই যে এটাই নিয়ম, কিন্তু অবশ্যই আমাদের এথিক্স এবং বিবেকবোধের জায়গা থেকে সব কিছুই প্রশ্ন করা উচিত। আপনি ছোটোবেলা থেকেই হয়তো পরিবারে বড় হচ্ছেন, বিশেষ করে ও যে পরিবারের গল্পটা করছিল, ওই পরিবারে যদি একটা ছোট ছেলে থেকে থাকে, সে হয়তো মনে করবে যে চাকর বাকরের সাথে এইরকম আচরণ করাটাই বোধহয় নিয়ম এবং এটার মধ্যে কোনো ভুল নেই। ও বড় হয়ে কিন্তু ওর পরিবারে যদি এরকম কোনো ছেলে আসে, ও এরকমই আচরণ করবে। কিন্তু আমরা আসলে প্রতিনিয়তই সমাজের কাছ থেকে এটা শিখছি এবং শিখছি বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন ব্যয়ে এটা শিখছি, কিন্তু মানবিক জায়গা থেকে আমাদের এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করার আছে। সোশ্যাল সাইটে বিশেষ করে ফেসবুকে এরকম কোনো সেলিব্রিটির কোনো ছবি চলে আসলে, যে সেলিব্রিটি তো খাওয়া দাওয়া করছে, পাশে হয়তো কাজের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি নিজেও একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, আমি একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম এবং সেই রেস্টুরেন্টে আমি দেখলাম যে বাবা খাচ্ছে, মা খাচ্ছে, ছোট একটা বাচ্চা সেও খাচ্ছে এবং কাজের মেয়েটাকে তারা যেটা করেছে, টেবিলের পাশে বসিয়ে উল্টো দিক করে ঘুরে বসতে বলেছে। চিন্তা করে দেখুন কতটা ভয়ানক হতে পারে, কতটা ভয়ানক পাশবিক নির্লজ্জ মানসিকতা হতে পারে। তো আমি বলতেছি আমি বাড়িতে যাব, তো বলতেছে না কেন যাবি, বাড়িতে যাবি, ঈদের দিন এরকম মানে মানুষজন আসবে, অনেক লোকজন আসবে, তো অনেক গ্যামজাম থাকবে, একটু কাজ বাজ করতে হবে, তো তুই ঈদের পরের দিন যাস। তো আমি অনেক কান্নাকাটি করতেছি। তো যখন দেখছি তারা আমাকে আর মানাতে পারছে না, কিছুতেই মানে বোঝাতে পারছে না, তো তখন মানে এক পর্যায়ে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে যাস। তো যাবি কেন, ঈদের দিন যাবি, ঈদের আগের দিন যাইতে পারবে না। তো ঈদের দিন দেখা যায় তো বাড়ির সব কাজ, অনেক সকালে উঠছি, ওইটা যতগুলো কাজ আছে মানে কাজ সব কিছু কমপ্লিট কইরা তারপরে সবাই মাঠে নামাজে যাচ্ছে, তখন মানে আমাকে যে নিয়ে গেছিলো কাজে, ওর গাড়ি আছে মোটর সাইকেল, তো মোটর সাইকেলে উঠাইয়া রাস্তায় নামাই দিল, রাস্তা থেকে একটু দূরে আমাদের বাড়ি। তো আমাকে যখন নামাই দিল দেখি সবাই মাঠে যাচ্ছে, তো নামাই দিয়ে আমার হাতে 150 কি 200 টাকা দিল, দিয়ে বলতেছে ঠিক আছে যা তুই, তো যাস, আমি তোকে আবার নিতে আসবো নি। তো আমি বললাম আমি কিন্তু আজকে বা 2-4 দিনের ভিতরে আমি আর যাবো না। তো আমি চলে গেলাম। আমি তো খুশি যে আমার নামাজ দিয়েছি, এতদিন পরে বাড়িতে আসলাম, সবাই মাঠে যাচ্ছে, তো আমি দৌড়ায় বাড়িতে গেছি। বাড়ির পাশে যা দেখি, তখন দেখি আমার মা কান্না করতেছে, অনেক কান্না। তো আমি যখন মাকে ডাক দিলাম, মা আমাকে দেখা আমাকে জড়ায় ধরে আরও বেশি কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিল, বলতেছে যে তুই এতদিন খোঁজ খবর নেস নাই, এই যে ওদের কাছে বলছি যে তুই একবার এলে বাড়িতে, তুই নাকি বলছো যে আসবি না, তুই ওখানেই ভালো আছোস, ওখানেই থাকবি, ওখানেই থাকস, অনেক ভালো আছোস, আমি তোকে এতদিন মানে দেখতে পারি না। মা গিয়ে দেখতে পারতো না ওখানে? না, আমার মাও যাইতো না। যেত না কেন? বলতো ওরা আইসা বলতো যে ও ভালো আছে ওখানে, এখন আসবে না, যায় না, এমনি আচ্ছা হয়তো বলতো। আর আমি বলতাম আমি আমার মার কাছে যাবো, ওরা আমাকে বলতো যে আমার মা উল্টা মেসেজ দিত আর কি। ওরা হয়তো বুঝতে পেরেছিল যে আপনার মার সঙ্গে দেখা হলে হয়তো ওরা কাজ করাতে পারবে না বা এরকম কোনো কিছু, হয়তো এমন কিছু। হ্যাঁ। তো আমি যখন আসলাম আমাকে দেখে মা খুব কান্না করতেছে। তো আমি আসলাম যে তখন মানে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, না খেয়ে চলে আসছি ওখান থেকে। তো মাকে বললাম মা বাড়িতে কি কিছু আছে, তো আমাকে দাও, আমি কটা খাই। তো আমার মা আরও বেশি কান্না করল, কয় বাবা বাড়িতে তো হাড়ি জ্বলে না, মানে রান্না হয় নাকি আর কি। তো খুললাম রান্না মানে কয় যে গত 7 দিনে যে কাজটা করছে সে চাল বা টাকা ওইটা বিক্রি করে কিস্তি দিয়ে দিছে, আজকে ঈদের একটা দিন রান্না হয় না। তো আমার কাছে যে 150 টাকা ছিল, তো আমি বললাম আচ্ছা মা দাঁড়াও সমস্যা নেই, আমি আসি। 150 টাকা দিছে, ওটা নিয়ে আমি দৌড়ায় দোকানে গেছি, যাই আপনার সেমাই লাচ্চা আর কি, মানে একটা মিঠা জাতীয় ঈদের দিন আছে না ভালো মন্দ, তো আমি ওগুলো নিয়ে আসছি, নিয়ে এসে মাকে দিলাম, রান্না বান্না করে খালাম। খাওয়ার পরে ঈদের দিন আমি মাকে বলতেছি যে মা আমি আর ওই জায়গায় যাবো না। এক পর্যায়ে আমি বলতে চাইছিলাম না যে না বলবো না, দেখা যায় অসহ্য, আমি থাকতে পারছি না এভাবে। আসলে আমার বয়সটা খুব কম, মানে আমার ফিটনেসের সাথে যে আমাকে যে পরিশ্রমটা করাচ্ছে, মানে আপনি নিতে পারতেছি না, মানে এটা বেশি ওভারলোড হয়ে যাইতেছে। তো প্রতিনিয়ত অসুস্থ হয়ে যেতাম, তারপরে কাজ করতে হতো। জি।
তো আমি মাকে বললাম এসব, তো আমার মা বললো ঠিক আছে বাবা তোরা যাওয়া লাগবে না যা। তো ওরা পরবর্তীতে আবার নিতে আসছিল, আমার মা বলছে না আমি খায়া থাকি না খায়া থাকি আমি আমার ছেলেকে নিয়েই থাকবো, আর ছেলে আমার সাথেই থাকবে, আমি আর দেবো না আপনাদের ওই জায়গায় কাজে। আমার মা আবার আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি বললাম মা তো আমি আবার না স্কুলে ভর্তি, মানে আমার পড়ার প্রতি আগ্রহটা আগের থেকে ছিল যে আমি পড়াশোনা করব। মানে আমার যখন বুঝ হয়েছে তখন দেখছি একটু পড়াশোনা করে হয়তো ভালো কিছু করব এমন কিছু। তো আবার স্কুলে ভর্তি করে দেয় আমাকে। তো আমি স্কুলে যাচ্ছি, তো এই পর্যায়ে দেখা যাচ্ছে স্কুলে যখন আবার ভর্তি করে দিল তার 5-6 মাস পরে আমার বাবা হুট করে ব্যাক করছে। আচ্ছা। তো আসার পরে আমার মা বাবা আমরা সবাই তো কান্নাকাটি যে এতদিন পর প্রায় 1.5 বছর পরে চলে আসছে। তো আমরা সবাই তো তাকে দেখে অনেক কান্নাকাটি, তো অনেক কিছু বললাম যে এইভাবে চলে গেছো, মানে এত কষ্ট কইরা এইভাবেই করতেছে। তো আমার বাবা হয়তো ভুল বুঝতে পারছে, তো বলতেছে আসলে মানে এটা আমারই ভুল, মানে তার ভুলটা সে বুঝতে পারছে, সে বলতেছে আসলে এভাবে চলে গেছি। তো আসার পরে আবার আমাদের সাথে থাকতেছে, একসাথেই থাকতেছি। আমার বাবা যখন নেক্সট টাইম আবার আসলো তখন আবার একটা গ্যারেজে কাজ করতো, গাড়ি গ্যারেজে জি। আবার কাজ নিল। তো নেওয়ার পরে যে আমাদের যে মানে 5 শতক জায়গা কিনা হলো, আমার মা টাকা করলো বাড়ি করার জন্য, একদম বাড়ি করার প্রথম জন্য। তো বাড়ি করলাম 5 শতক জায়গা নিয়ে। তো এই জায়গায় বলি মানে আমাদের বাড়িটা যে করছি তার বাড়ির পাশে, মানে আমি সেই ভদ্রলোকটার নাম বলবো না, হয়তো মানে সেই সমাজে গণ্যমান্য একটা লোক, তার নাম বললে হয়তো সম্মান ক্ষুণ্ণ হবে, আমি চাচ্ছি না তার সম্মান ক্ষুণ্ণ, বাট আমার সাথে যেটা করছে আমি সেটা বলতেছি। জি। তার জায়গাটা অনেক ছিল, বাট আমাদের যে 6 শতক জায়গাটা নিছি না, মানে এই জায়গাটার কারণে ওর বাড়িটা আর কি একটু অগোছানো লাগে, মানে প্লেসমেন্টটা ঠিক মতো প্লেসমেন্টটা ঠিক মতো মানে অগোছানো লাগে। তার কারণে এই যে একটা শত্রুতা। আর দেখা যেত কি বাড়িতে আমরা ঘুমাচ্ছি রাত্রে ঠিক মতো ঘুমাইতে যেত না, ঢিল মারতো চালে। তারপরে আবার দেখা যেত মানে আশেপাশে চতুর্পাশে ওর জায়গায় বেড়া দিয়ে রাখতো, এখান থেকে যাইতে পারবে না। বাট আমরা তো অসহায়, মানে তারা হচ্ছে সম্মানের একটা মানে সম্মানীয় লোক, গ্রামে পাওয়ারফুল লোক। দেখা যেত আমরা যদি কার কাছে বিচার দেবো, বলবো গ্রামের যারা মাতবর আছে তাদের কাছে বলবো, তারা তো মাতবরদের একজন। তো তাদের কাছে বললে লাভ কি, কোনো পাওয়া যেত না, ওখান থেকে কোনো ফিডব্যাক পাওয়া যেত না। এই যে তোর মুরগি আমার বাসায় আসলো কেন, আমার বাড়িতে আসলো কেন, আমার ধান খাইলো কেন, এই নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে না লাগছে লাগে আমার মাকে খুব মারে, প্রচণ্ড মারে। মারার পরে মাথা ফাইটে যায় আমার মার। এটা মানে আমার বাবা প্যাক করার পরে আচ্ছা যখন আসলো, তো আমার মার মাথা একদম ফাইটে দেয়। ফাটার পরে আমার মাকে হসপিটালে নিয়ে যা চিকিৎসা করার পরে এটা গ্রামের 10 জনকে জানাই কি লাভ, কোনো রেসপন্স নাই এটা। তো এক পর্যায়ে আমরা ওই জায়গাটা ছেড়ে চলে আসি, মানে বাধ্যতামূলক দিতে হয়। তারপরে আমরা ওখান থেকে জায়গাটা বিক্রি করে দিই ওদের কাছে, বাধ্যতামূলক ওদের কাছে বিক্রি করে দিয়ে আমরা চলে গেলাম আর এক জায়গায়, মানে ওই জায়গায় আরও পার্শ্ববর্তী গ্রামে আমার এক নানা ছিল, মানে আমার আপন নানা চাচাতো ভাই, ওর জায়গার পাশে একটু জায়গা ছিল, ওখানে আবার জায়গা কিনলাম। এখানে যে জায়গাটা বিক্রি করলাম এইটার ব্যাংকে থেকে আবার কিছু লোন নিলাম। আচ্ছা। লোন নিয়ে কিন্তু আমাদের সেরকম অ্যাবিলিটি ছিল না, হয়তো গ্রামের আমার নানা তারা বললা যে ঠিক আছে জামিনদার হয়ে নিয়ে দিয়ে আবার একটু জায়গা কিনলাম। আচ্ছা। কেনার পরে ওই জায়গায় থাকতেছি। তো থাকার পরে না এইভাবে প্রায় আমি স্কুলে যাচ্ছি, আমি তখন ক্লাস 5-এ হয়তো পড়ি। তো আমার বাবা আবার চলে যায় নিরুদ্দেশ, আগের মতোই লাপাত্তা, কোথায় গেছে মানে কোনো নেই, খোঁজ নেই। তো আবারও সেই যেই আগের মতোই দুর্দশা। আমার মা দেখা যেত লোকের বাড়িতে কাজ করতেছে। তো তখন আবার বলে রাখে আমার আর একটা ভাই হয়েছে, তো এর ভিতর আমার আর একটা ছোটো ভাই হয়েছে। আমার আব্বু যখন আবার ব্যাক করলো না তখন আমার আর একটা ছোটো ভাই, দেখা যেত আগে আমি একা ছিলাম, এখন আমার আর একটা ছোটো ভাই। তো আমাকেই দেখবে নাকি, সে তো আরও ছোট ছেলে, তো আরও খরচ বেশি। তো তখন করতো কি আমি নিয়ে থাকতাম, আমার মা দেখা যেত যে এক বেলা বা হাফ বেলা কাজ করতো, কাজ করে নিয়ে আসতো, সেটাই খাইতাম। তো একদিন আমার মার প্রচুর জ্বর হয়, অসুস্থ, কাজে যাইতে পারে না। তো প্রায় 1 না 2 দিন জ্বর থাকে। এখন যে ডাক্তারের কাছে যাবে একটা ওষুধ কিনবো সেই টাকাটাও কাছে নেই। আচ্ছা। একটা ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। তো তখন আমার মা অসুস্থ 2 দিন ধরে, 2 দিন যে অসুস্থ, এই 2 দিনের একটা মুঠ মানে দানাও আমরা খাইতে পারিনি, আমাদের চুলায় হাঁড়ি ধরলেন, কারণ কোথা থেকে আসবে। আমার মা কাজ করতো, তারপরে নিয়ে আসতো, তারপরে তো খাওয়াইতো, কিন্তু কাজ করতে পারতেছে না, কেমনে খাওয়াইব। তো আমরা না, আমি স্কুলে যেতাম, আমার ছোটো ভাই কিন্তু স্কুল থেকে এসে মার কাছে শুধু খাবার চাইতাম। আমার মা না মুখ ঘুরে শুধু কান্না করতো, মানে কোথায় থেকে দিতে পারতেছে না, কান্না করতো। একদিন মানে এইবার মার কাছে কান্না করতেছে, মা আমি তোর খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে মাইতে দাও, এমনি কিছু
কান্না করি, মা কোনো কথা বলে না, কান্না করতে করতে আমি ঘুমাই গেছি, ছোটো ভাই ঘুমাই। আর মা সেই অসুস্থ শরীর নিয়ে, তখন বন্যা ছিল, মানে এই কোমর পানি ভাঙিয়া মানুষের বাড়িতে গেছে, যা কাজ কাজ করছে। তো কাজ করে দিয়েছে, খাইতে দিছে। তো আমরা ঘুম থেকে জাগ না পাই, দেখি মা নাই, কান্না করতেছে। তো একটু পরে দেখি মানে বাড়ির আঙিনায় তাকায় দেখি আমার মা কোমর পানি ভাইয়া মাথায় অন্যের বাড়ি যে কাজ করছে ভাত খাইতে দিচ্ছে, সেই ভাতের থালা মাথায় নিয়ে কোমর পানি ভাইয়া নিয়ে আসতেছে সেই অসুস্থ শরীর নিয়ে। মানে কি করবে, সে নিরুপায়। আমার ছেলে অসুস্থ, মানে আমার ছেলে তো আমি খাইতে পারতেছে না, খেতে তো দিতে হবে, সে অসুস্থ আর সেটা দেখতেছে না। তো এরকম মাথায় ভাতের থালা নিয়ে কোমর পানি ভাইয়া নিয়ে এসে ভাত নিয়ে এসে সেই ভাত আমাদেরকে খাওয়াইলো। তো খাওয়া দাওয়া এইভাবে দেখি আর কয়দিন চলবো। তো আমার মা আবার পাশের বাড়ির আর একটা লোক অফার দিল যে তোর ছেলেটাকে কাজে দে। এবার তো একটু বড় সড়ো হয়েছে, তখন আমার মা বলতেছে বাবা, মানে তখন ঢাকাতে, এটা হচ্ছে আপনার খিলগাঁও ওই দিকে একটা বাসায়। তো বলতেছে যে কাজে দে, ওখানে অনেক ভালো থাকবে, লোকেরা অনেক বড় লোক মানুষ, তো তোকেও দেখাশোনা করবে আর টাকা পয়সাও দেবে, তোর ছেলে অনেক ভালো থাকবে লেখাপড়া। তো আমার মা বললো যে ঠিক আছে যা। আমি গেলাম। তো ওখানে যাওয়ার পরে তো ওখানে কাজে গেলাম, যখন আমার কাজ ছিল হয়তো মানে গাড়ি মাড়ি মুছতাম, গাড়ি যখন ওরা আসতো অফিস শেষে গেটটা খুলে দিতাম, গাড়ি ঢুকাতাম, এতটুকু। তো ওরা বেশ মাসখানেক থাকলাম ভালোই, মানে ওখানে যে মানে বাড়িয়ালি যে ছিল সেই আন্টিটা, উনি খুব ভালো ছিল, নানি বলতাম ও নানিটা, বাট ওনার ছেলেরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, একটা ছেলে। জি। তো ওই ছেলেটা দেখা যেত কি, হয়তো সকালবেলা সে গাড়ি বের করবে না, আমি আমার রুমে আছি, একটু দেরি হয়তো মানে আমাকে নক করবে, যদি নক করতো, যখনই নক করতো তখনই মারতো, নক করা লাগবে কেন, আচ্ছা, তুই নক করার বসে থাকিস কেন, আগে আসতে পারিস না, তোর নক করে ডেকে নিয়ে আসা লাগবে। তো যেতে মারতো আমাকে, এরকম মানে চর থাপড় দিত, মারতো। তো একদিন না মানে সে আসছে, তো আমি আবার তিনতলায় গেছি, ওর আর এক ভাইয়ের বাসায় বাজারের জন্য দিছে, বাজারটা নিয়ে তিনতলায় গেছি। তো ওই ছোট ভাই আসছে, আসার পরে আমার গেট খুলতে দেরি হয়েছে। তো উনি আইসা যখন খুলে দিছে, আইসা ভিতরে গাড়িটা ঢুকায় বেত নিয়ে 3-4টা বেত এক জায়গায় করে নিয়ে আমার মারছে প্রচুর, একদিন মারতে মারতে উঠোনে ফালাই দিছে যে তুই, আমি গেটে এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, তুই গেছিলি কই, এই বলে মানে প্রচুর মারধর করছে আমাকে। মারধর করার পরে আমি কি করব, মানে ওখানে থাকতে হবে আর কি, না থাকে তো উপায় নেই, সে আগের মতোই। তো আমি মারধর খায় ওখানে থাকতাম। তো থাকার পরে দেখা যেত ওখান থেকে কিছু টাকা পেতাম, তো ওই টাকাটা বাড়িতে দিলে আমার মা আর কি, মানে আগে যেখানে করতাম ও টাকা পয়সা দিত, আবার মারধর করতো, বাট মানে ওর টাকা পয়সা দিত কিছু, সেটা মাকে দিলে কিস্তিটাও চালাতে পারতো, মানে মার সংসারটা মোটামুটি ভালোই চলতো, আমার ছোটো ভাইকে নিয়ে ভালোই চালাইতে পারতো, আমি কিছু টাকা দিতাম। তো তারপরে দেখতাম যে যতই কষ্ট হোক এখানে থাকবো। তো একদিন আমাকে পাঠাইছে হচ্ছে আপনার মুরগি আনতে, বুঝছেন, তো মুরগি আনার জন্য বাসায় যা মুরগি নিয়ে আসি। তো মুরগি আনতেছি, মুরগির দাম হয়তো 300 টাকা ছিল, হয়তো কেজিতে আজকে হিসাব আসছে 300 টাকা। তো উনি আমার কাছে পাঠাইতেছিল 200 টাকা, মানে এমন কিছু। আমি মুরগিটা নিয়ে আসছি, হয়তো বাকি থেকে 50 টাকা বাকি রেখে আসছি। আসার পরে ওনাকে এসে বলছি যে আসলে মানে মুরগির দাম তো 300 টাকা হয়েছে, আপনি তো 250 টাকা দিয়েছিলেন, মানে 50 টাকা বাকি রেখে আসছি। তো তো সে হয়তো তার খেয়াল ছিল না কি সেটা জানে, সে বলতেছে তোরে না আমি 300 টাকা দিলাম, 50 টাকা আবার কী করলি তুই, মানে মিথ্যাটা বলতেছিস কী করলি 50 টাকা বল। পরে রুমের ভিতর ঢুকাইয়া আমারে মানে 50 টাকার জন্য এমন মারা মারে 4-5টা, মানে দেখা যেত যখন মাঝে মাঝে মারতো না, আমি চিল্লাপাল্লা করতাম, ওর মা উপর থেকে নেমে আসতো, নেমে এসে হয়তো ঠেকাইতো, ওর মা খুব ভালো মানুষ ছিল। জি। তো থামাইতো যে ঠিক আছে তুই ছেলেটাকে এইভাবে মারাস কেন, যাই হোক ভুল করতেই পারে, তাই ওকে মারতে হবে এমন কিছু, মানে ওর মা খুব ভালো ছিল। তো সেদিন করে কি দরজা লাগায়, মানে যাতে কেউ না আসতে পারে, দরজা লাগায় আমাকে এত মারা মারে, জায়গায় জায়গায় ফাইটা ফুটে যায়, এখনও সেই দাগ আছেই, একবার মাইরা রক্তাক্ত করে ফেলায়। মানে যখন দেখতেছে যে মানে তার যতক্ষণ মানে খায়েশ না মিটতেছে ততক্ষণ মারতেইছে। তো মার এইভাবে এক পর্যায়ে যখন আমি সেন্সলেস হয়ে গেলাম, তখন দিয়েছে 250 টাকা, বলছে 300 টাকা, মানে তার আমি আসলে নেই নাই, কয় যে এইটুকু 50 টাকার জন্য এইভাবে একটা ছেলেকে এইভাবে মারতে হবে নাকি। তো তারপরে চলে গেল, আমি অসুস্থ ছিলাম। তো সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে আমি মানে একদিন বাসার ছাদে ফুলের টপে পানি দিতে গেছি, জি। নিচ দিয়ে
তো পানি দিতে গিয়ে রাস্তার পাশেই তো বাসাটা, তো হয়তো পাইপ দিয়ে ফুলের টবে পানি দিতেছি, একটু পানি নিচে পড়ছে, তো নিচ দিয়ে যাচ্ছিল সে ওই এলাকার যে মানে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের যে মেন নেতা ছিল তার ভাতিজা, একমাত্র ভাতিজা নিচ দিয়ে যাচ্তেছিল, তো ওর শরীরে একটু পানি পড়ছে। জি। পানি পড়ার পরে নিচ থেকে অনেক গালাগালি করতেছে, বুঝছেন। গালাগালি পড়ার পরে আমি একটু নিচ দিকে তাকাইছি, তাকাই দিয়ে গালাগালি করতেছে। পরে বললাম যে আমি তো ভাইয়া আসলে আপনাকে দেখে পানিটা দেই নাই, এখানে ফালাই ফুলে পানি দিতেছি, হয়তো আপনার শরীরে মানে একটু পড়ছে, তো ভাই কিছু মনে করে না। তখন করছে কি, এতটুকু ইটের আতলা তুইলা মানে ঢিল মারছে, নিচ থেকে উপর দিকে ঢিল মারছে, তো মারার পরে ঢিলটা আমার মাথায় পড়ছে, উপর দিকে ওইটা নিচ দিকে মাথায় পড়ছে। পরে আমার একটু রাগ হইলো, হওয়ার পরে আমি আবার করলাম কি, ওই ইটাটা তুইলা আমি আবার